হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। এবার আমার মাথায় মনে হচ্ছে কোনো পাথর চেপে ধরে রেখেছে। খুব খারাপ লাগছে। হালকা বমি ভাব আসছে, তবে বমি হবে বলে মনে হচ্ছে না। আমি এবার ঘুমাতে চেয়েও পারছিলাম না। সাবিরা আবারও আমার হাতটা শক্ত করে ধরে বলল, ভাবি খারাপ লাগছে আবার? আমি কেবল মাথা ঝাঁকালাম। অন্যদিকে তুষবা আর নির্ঝর প্রকৃতির সৌন্দর্য নিয়ে আলোচনায় ব্যস্ত, তবে আমি চাইলেও সেটা উপভোগ করতে পারছিলাম না। আশেপাশে তাকিয়ে কেবল পাহাড়ের বিস্তরণ দেখা যাচ্ছে। দুপাশেই পাহাড় আর মাঝখানের রাস্তা দিয়ে গাড়ি চলছে। আমি মাথা ব্যথা নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে মনটাকে ডাইভার্ট করার ভীষণ চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। সাবিরা আমাকে নিয়ে বেশ চিন্তিত। এখন কেন জানি না সাবিরাকে আমার নেতিবাচক কিছু মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে সে আমার অস্বস্তিটা বুঝতে পেরে সঙ্গ দিয়ে যাচ্ছে। তবুও কেন জানি না বিশ্বাসটা মনে আসতেছে না, মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ের দিকে আমি এগুচ্ছি। এসব ভাবতে ভাবতেই গাড়িটা থেমে গেল। সন্ধ্যা নেমে এসেছে অনেক আগেই, চারদিকটা অন্ধকার। তুষবা গাড়িটা থামার সাথে সাথে আমার আর আমার হাজব্যান্ডকে বলল, আমাদের কিছু পথ হেঁটে যেতে হবে। পাহাড়ি এলাকা তো, আমাদের বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য প্রশস্ত রাস্তা নেই, তাই সরু পথটুকু হেঁটে যেতে হবে। গাড়ির ড্রাইভার এখান থেকে গাড়ি ঘুরিয়ে উল্টোপথে 5 কিমি যাবে। এরপর একটা গ্যারেজে গাড়ি রেখে পরদিন রওনা দিবে, আর আমাদের 1 সপ্তাহ পর নিতে আসবে। এ জায়গা থেকে দিনের বেলা ছোট ছোট টমা পাওয়া গেলেও এখন রাত হয়ে যাওয়ায় পাওয়া যাবে না। নির্ঝর কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, টমা কি? তুষবা হেসে উত্তর দিল, টমা হলো ছোট সাইকেলের মতো কাঠের গাড়ি। পাহাড়ি সরু রাস্তা পার হতে ব্যবহার করা হয়। কাল সকালে আপনাকে দেখাব ভাইয়া গি। নির্ঝর প্রতি উত্তরে বলল, এতগুলো ব্যাগ নিয়ে এ মুহূর্তে কি মি হাঁটা সম্ভব? সবার কষ্ট হয়ে যাবে না? আর আমরা তো অভ্যস্ত না, এর মধ্যে আপনার ভাবি জার্নি করে শিখ হয়ে আছে, ও একা শরীর নিয়ে হাঁটতে পারে কিনা সন্দেহ। তুষবা চিন্তিত গলায় উত্তর দিল, এখন এ ছাড়া উপায় নেই। তারপরও আমি একটা চেষ্টা করছি। আমার ছোট ভাইকে বলতেছি তার টমাটা নিয়ে এসে অন্তত ব্যাগগুলো নিয়ে যেতে। এরপরও কষ্ট করে হেঁটেই যেতে হবে। সে এলাকায় একমাত্র আমার ছোট ভাইয়ে মোবাইল চালায়। সে ফোন চার্জ দিতে তাকে 10 কিমি পথ পার হয়ে লোকালয়ের একটা বাজারে যেতে হয়। নেট সবসময় পাওয়া যায় না, তবুও মাঝে মাঝে যতটুকু পায় তা দিয়ে চলে যায়। আতির গ্রামটা অনেক ভেতরে। আর ভাবি, আপনি নাকি ভাইয়াকে বলতেছিলেন গুগলে এ নামের সন্ধান খুঁজে পাননি। পাবেনই বা কিভাবে? এটা বান্দরবানের একদম ভেতরে অবস্থিত। বান্দরবনের অনেকেই এ গ্রামের নাম জানে না। এখানে ছোট একটা জনগোষ্ঠীর বাস। এখানের মানুষ বাইরে খুব একটা যায় না, আর শিক্ষার আলো এখানে এখনো পৌঁছায়নি ঠিক করে। আমি ছোট থেকে একটু অন্যরকম ছিলাম, তাই পড়াশোনার পেছন ছুটতে ছুটতে ঢাকা পর্যন্ত গিয়েছি, চাকুরি নিয়েছি। সাবিরাও আমার লেজ ধরে একই পথের পথিক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আমার ভাই মান্দিকে কল দিয়ে বলতেছি আসার জন্য। তুষবা তার ভাইকে কল দিয়ে বলল টমা নিয়ে আসতে। আমরা গাড়িতে বসেই অপেক্ষা করতে লাগলাম। সাবিরা গাড়ি থেকে নামল, আর নির্ঝর আমার পাশে আরও ঘেঁষে বসল। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, তোমার কি এখনো মাথা ব্যথা করছে গি? নির্ঝরের কথার কোনো উত্তর আমি দিতে পারছিলাম না। নির্ঝরকে ট্রিপের প্রথম থেকেই মনে হচ্ছিল আমার ব্যাপারে বেখেয়ালি। একবার অজ্ঞান হয়ে যাওয়ার পরও সে ঠিক করে আমার পাশে বসেনি। আমার ব্যাপারে একদম উদাসীন ছিল। তাই কিছুটা অভিমান আর শারীরিক দুর্বলতায় আমি কোনো উত্তরেই দিতে পারছিলাম না। চুপ করে চোখটা বন্ধ করে রইলাম। মাথাটা বেশ ঝিমঝিম করতে লাগল। একদমই ভালো লাগছে না। মি পথ কিভাবে হাঁটব সে চিন্তায় করছিলাম। এ পাহাড়ি অন্ধকার পথ হাঁটার শক্তি আমার হবে তো? এ ভাবনায় আমাকে চিন্তিত করে তুলছে। মিনিট 15-র মধ্যেই একজন আসল, হাতে হারিকেনের মতো কিছু একটা নিয়ে। তুষবা জানাল এটা তার ভাই মান্দি। তার ভাই সাইকেলের মতো সরু 3 চাকাওয়ালা একটা কাঠের বাহনে করে এসেছে। এ বিশেষ বাহনকেই টমা বলে তারা। তাদের এলাকায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি।
তাই তারা প্রাকৃতিক উপায়ে একটা জ্বালানি ব্যবহার করে। জ্বালানিটা তারা জঙ্গলের একটা ফল নাম ইসবা, যেটা অনেকটা নারিকেলের মতো শক্ত। সেটাকে আকৃতি দিয়ে সে জ্বালানিটা সেটার মধ্যে নিয়ে জ্বালিয়ে দেয়, আর তাতে একটা গাছের শিকড় দিয়ে বেঁধে হাতে করে নিয়ে বহন করে। এ জ্বালানিটার পরিমাণ তাদের জানা, সেজন্য যে জায়গায় যায় সে জায়গার সময় অনুমান করে সে পরিমাণ জ্বালানি নিয়ে আগুন জ্বালায়। এ জ্বালানিটাকে তারা ডাব্বা বলে ডাকে। মান্দি আসার সাথে সাথে আমরা সবাই গাড়ি থেকে নামি। মান্দি, নির্ঝর আর আমাকে মাথা নিচু করে কুর্নিশের মতো করে হাতে একটা বিশেষ সাইন দেখাল। ডান হাতের আঙ্গুলটাকে সে কিছুটা পদ্মের কলির মতো করে সাইনটা দেখাল। তুষবার বর্ণনায় এটা হলো তাদের সম্মান প্রদর্শন। কোনো অতিথি আসলে তারা এভাবেই সম্মান প্রদর্শন করে। এ সম্মান প্রদর্শনের ধরনকে তাদের ভাষায় বিমহসিয়া বলে। মহসিয়া দেবীর নামকরণে এ নাম করা হয়েছে। তারা একজন বিশেষ দেবীর পূজা করে। তাদের নিজস্ব আলাদা ধর্ম আছে, আর সে ধর্মের নাম মোহাম্মতাদ্রি, আর সে ধর্মের দেবীর নাম মহসিয়া। যাই হোক, প্রসঙ্গে আসি। মান্দি আমাদের ব্যাগগুলো তার টমায় বেঁধে সে বাহন নিয়ে রওনা দিয়ে দিয়েছে। গাড়ির ড্রাইভারও গাড়ি ঘুরিয়ে ফেলেছে। এখন আমরা চারজন কেবল দাঁড়িয়ে আছি। তুষবা তার মোবাইলের টর্চটা জ্বালিয়ে আমাদের সবাইকে বলল, আমার পিছু পিছু হাঁটবেন। আমার মোবাইলের টর্চ বন্ধ হয়ে গেল, অন্যদের ফোনের জ্বালাবেন। এভাবেই হাঁটতে হবে। আস্তে করে হাঁটলেও 3-4-5 মিনিট সময় লাগবে। আমরা চেষ্টা করব একটু দ্রুত হাঁটতে। তুষবার কথা মতো আমরা হাঁটতে লাগলাম। চারপাশটা থমথমে। পাহাড়ের ভেতর থেকে জন্তু জানোয়ারের ডাক ধেয়ে আসছে। গরমেও শীত শীত ভাব। ভীষণ ভয় লাগছিল, সে সাথে শরীর দুর্বল। তবুও হাঁটছিলাম। নির্ঝর আমার হাতটা ধরে অনেকটা টেনে টেনেই হাঁটছে বলা যায়। কিছু পথ হাঁটার পর তুষবার ফোনের টর্চ বন্ধ হয়ে গেল। সাথে সাথে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলাম। প্রিয়তমা স্ত্রী আমার, মাথার ঘিলুটা কোনো হাটে গিয়ে কয় টাকা দরে বিক্রি করে এসেছেন কাইন্ডলি বলবেন? ফেরত নিয়ে আসা লাগবে। আফটার অল বিয়ে করেছি, সংসারটাও করাই লাগবে। স্টুপিড মুরগি কোথাকার। ব্যাবাচেকা খেয়ে তাকাল অদিতি। হতবিহ্বল আওয়াজ তার। একে? আমার 21 বছরের বড় বর মহাশয়। দুইজনে খপ করে বসে পড়ল বিছানায়। চোখ দুটোয় বিস্ময় ভাব কাটছে না। কিছু সময় নিস্তব্ধতার নামে কেটে গেলে প্রথম প্রশ্নটা অদিতিই করল। নাম্বার পেল কিভাবে? যাকে বিয়ে করেছে তার নাম্বারটা কিভাবে পেল? এটা একটু বেশিই বল টাইপের প্রশ্ন হয়ে গেল না? অদিতি ঠোঁট ওল্টালো, মাথা নাড়ল। হ্যাঁ। এখন কি করবি? জানি না গি। দুজনেই ভীষণ হতাশ। ভীষণ মানে মারাত্মক হতাশ। তাদের হতাশা কাটছে না। কি করবে ভেবেই পাচ্ছে না। এর মধ্যে নির্দিষ্ট ভদ্রলোকের নাম্বার থেকে দ্বিতীয় টেক্সটটা এলো। ফোনের ভাইব্রেশনে অদিতি চমকে উঠল, হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল ফ্লোরের উপর। চিৎকার করে উঠল, সাজ, শালি কি করলি? সাজ নিজের ফোনটা ওঠাল। কার্পেটের উপর পড়ার দরুন আহামরি কোনো ক্ষয়ক্ষতি ফোনের হয়নি। তবে ডিসপ্লেতে জবলজবল করতে থাকা টেক্সটটা পড়ে সাজ ফ্লোরের উপরই বসে পড়ল। এটা দেখার আগে ফোনের গ্লাসটা ভেঙে গেলেই ভালো হতো না? ডিসপ্লে চৌচির হয়ে যেত। আর না হয় তার কাজল কালো হরিণী চোখ দুটো কোনো এক বাঘ এসে গিলে খেয়ে ফেলত। দুটোর যে কোনো একটা হলেই তো পারত। তবে এখন এটা দেখা লাগত না। কি দেখা লাগত না? এই টেক্সটটা ছাড়া আর কি? সাহেবের দ্বিতীয় টেক্সটটা ঠিক এরকম ছিল। ফ্রিডম চাই। দিলাম। আগামী 1 বছর নিজের লাইফটাকে যেভাবে উপভোগ করার করে নাও। কেউ আটকাবে না। কোনো সমস্যায় পড়বে না। আর তারপর তোমার লাইফের উপর থেকে তোমার সম্পূর্ণ অধিকার কেড়ে নেওয়া হবে। তোমার একচ্ছত্র নিয়ন্ত্রণ আমার হবে। প্রথমবার পরে চরম পর্যায়ের হতাশ হলেও দ্বিতীয়বার সে আবারও পড়ল। আর তারপর কোচকানো কপাল শিথিল হল। ঠোঁটের কোণে এসে আটল এক স্মিত হাসি। শেষোক্ত কথাগুলো খুব একটা আমলে আর নীল না সাজ। 1 বছর তো পেয়েছে। এই 1 বছরে ঠিকই কোনো না কোনো কিছু ম্যানেজ করে নেবে। যেই বাড়ি থেকে একবার সে বেরিয়ে এসেছে সেই বাড়িতে সে দ্বিতীয়বার পা রাখবে না। রাখবে না, রাখবে না, রাখবে না। কখনো না। 2 দিন আগের সাজের থেকে বর্তমানের সাজ সম্পূর্ণ পৃথক। 2 মানবি এখন। বাবা মা ভাইয়া ছাড়া যেই মেয়েটা দুগ্ধমও ফেলতে পারত না, 2 দিন ধরে তার সাথে তাদের কোনো যোগাযোগই নেই।
2 দিনের আগে অকারণেই সাজ মাকে আম্মা ভাল্লাগে না ঘি বলে ডাকত, ভাইয়ার পিছে পিছে ঘুরত। অথচ এখন সময় কতটা পাল্টেছে। আচ্ছা, তার ভাইয়া কি একটাবারও পারত না তাকে কল করতে? মা বাবা, তাকে কি একটুও মনে পড়ছে না কারো? দীর্ঘশ্বাসেরা বুকটাকে ভারী করে তুলছে। নিঃশ্বাস থেমে থেমে পড়ছে। আনমনা হয়ে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে রইল সে। পরনে অদিতির একটা 3 পিস। অদিতির বাড়ি আজ আনন্দোল্লাসে পরিপূর্ণ। ধাবির রেজাল্ট দিয়েছে আজ। ভালো একটা পজিশন নিয়ে সাজ আর অদিতি দুজনেই পাশ করেছে। আচ্ছা, সবকিছু ঠিক থাকলে সাজও নিশ্চয়ই অনেক খুশি থাকত। পুরো এলাকায় তার বাবা আর ভাই মিলে মিষ্টি বিলাত। অথচ কিছুই যেন হচ্ছে না। মনে শান্তি নেই। অদিতি পেছন থেকে এসে সাজের গায়ে গা লাগিয়ে দাঁড়াল। কাঁধে মাথা রেখে বলল, খুব মন খারাপ? না হু, তবে অল্প। হ্যাঁ, একটু। সেই একটুখানি বিষণ্ণতা অদিতির মনেও ছেয়ে গেল। তারপর আর তার কিচ্ছু ভালো লাগল না। নিশ্চুপ রইল কিছুক্ষণ। লক্ষ্য করা গেল অদিতিরও শ্বাসগুলো এখন দীর্ঘায়িত হয়েছে। সাজের দুঃখের পরিমাণ একটু কমেছে, তাতে ভাগ বসেছে অদিতির। দুঃখবিলাসের প্রথম শর্ত হল একাকিত্ব। যখনই একাকী মুহূর্তগুলোয় আরেকটা মানুষের আগমন ঘটে, পরিপূর্ণভাবে দুঃখকে বিলাস করা যায় না। সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় সুখ সঙ্গসুখ, সবচেয়ে বড় লোভ সঙ্গলোভ, সবচেয়ে বড় দোষ সঙ্গদোষ। সাজ চোখ বন্ধ করে মনে মনে কিছু বিড়বিড় করল। আর তারপর অদিতিকে বলল, জীবন উপভোগ করার জন্য সবচেয়ে বড় সুযোগ আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। আমার তো খুশি হওয়া উচিত। উৎফুল্ল হল অদিতি। হ্যাঁ, এটাই বোঝাতে চাইছিলাম গে। সরু চোখে তাকাল সাজ। বোঝাতে চেয়েছিলি? তুই তো একটা শব্দ করিসনি গে। তোর শোকে একটু নীরবতা পালন করতেছিলাম তো, তাই মনে মনে বলছি। তুই না শুনতে পেলে এটা তোর দোষ। তোর মন অপরিষ্কার গু। সাজের মনের আকাশটা আচমকা পরিষ্কার হতে লাগল। একাকিত্বে ঘুমড়ে থাকা সানজিনা আফরিন অদ্ভুতভাবে টের পেল সে মোটেও একা নয়। মাসখানেকের মধ্যেই তারা কাটাবনের এক ছোট্ট 2 রুমের ফ্ল্যাটে উঠল। এক রুমে মাস্টার্সের একজন আপু আছে, আর অন্য রুমটায় অদিতি আর সাজ। সাশ্রয় তো হল বটে, কিন্তু থাকা খাওয়া ও অন্যান্য খরচের জন্য টিউশনি খোঁজা লাগবে। এসব ভাবনার মাঝেই তার ফোনের মেসেজ টিউন বেজে উঠল। অদিতির বেডশিট গোছানো হাত থেমে গেল। টেবিলের সাইডে বেজে ওঠা সাজের ফোনের দিকে একবার তাকাল, তারপর পিছে ফিরে তাকাল সাজের দিকে। মেয়েটা ফ্লোরে চিত হয়ে শুয়ে আছে, তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। অদিতির তাকিয়ে থাকাটা সাজের ষষ্ঠ ইন্দ্রিয় টের পাওয়ার সাথে সাথে সে চোখ ঘুরিয়ে তাকাল। দুইজনের চোখাচোখি হল। চোখের ইশারায় অদিতি জিজ্ঞেস করল, সে? শুয়ে শুয়েই ছোট্ট করে উপরনিচ মাথা নাড়ল সাজ। হ্যাঁ, সেই বরমহাশয়। শুরুর 2টা টেক্সট পেয়ে যখন ব্লক করে ফেলেছিল, পরদিনই আরেকটা নাম্বার থেকে কল আসে। সেই কলে থাকে বিরাট মাপের হুমকি। সেই হুমকিতে থাকে 6টা শব্দ। শব্দ 6টা হল, ব্লক করলে বাড়িতে এনে বেঁধে রাখব। তারপর আর সাজ সাহস পায়নি ব্লক করার। স্বভাবতই ভীতু ও পরনির্ভরশীল ধরনের মেয়ে সাজ। তার সাথে কি যে হচ্ছে এটাই তো বোঝা যাচ্ছে না। তার নাকি বিয়ে হয়ে গেছে। কি অদ্ভুত কথা! কি সত্য কথা! কি অনস্বীকার্য সত্য কথা! সত্য যতই অস্বীকার করা হোক না কেন, তা তো আর মিথ্যে হয়ে যায় না। সাজের অন্তরাত্মাও বোধ করি সে কথা মেনে নিয়েছে। আর তাই লোকটার বিশেষ পরোয়া করছে না, সেই সাথে বেপরোয়া ভঙ্গিমায় ব্লকও করতে পারছে না। এভাবেই চালিয়ে নীল তার বিবাহিত ব্যাচেলর লাইফের প্রথম 1.5 মাস। অদিতি ফোনটা তুলে সাজকে দিয়ে নিজের কাজে মনোযোগী হয়ে উঠল। অতিষ্ঠ ভঙ্গিমায় সাজ বলল, এইটা ফ্রিডম? এটাকে কোনো অ্যাঙ্গেল থেকে ফ্রিডম বলে বোঝা আমাকে। অদিতি কাঁধ উঁচিয়ে বলল, যারটা তারেই জিগাগু। ধুর,